তো আমরা গত ক্লাসে রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে এনার্জি ব্যান্ড। তো এই জিনিসগুলা তোমাদের কিছুটা রিভিউর মধ্যে পড়ছে। তো রেসিপ্রোকাল ল্যাটিস ছিল যে তোমার অরিজিনাল, আমরা যেহেতু কম্পাউন্ড সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করছি, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের মধ্যে একাধিক এলিমেন্টস থাকবে, কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু কম্পাউন্ড সেমিকন্ডাক্টরে যে ডায়মন্ড স্ট্রাকচারটা থাকে সেটা আমাদের সলিড স্টেট ডিভাইসে যে সিলিকন বেসড স্ট্রাকচার নিয়ে আমরা পড়েছিলাম ওটার সাথে সিমিলার জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। দ্যাটস ওয়াই জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারের মধ্যে ওই যে কর্নারি অ্যাটম থাকে, ফেসে অ্যাটম থাকে, এক্সট্রা অ্যাটম থাকে 1 4 1 4 1 4 দূরে দূরে, এভাবে ইউনিট সেলে তোমার অ্যাটমিক ডিস্ট্রিবিউশনটা থাকে। তো যে এবং এটা যেহেতু পিরিয়ডিক ডিস্ট্রিবিউশন, কাজেই যে কোনো পিরিয়ডিক সিস্টেমকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করতে পারি। যেমন টাইম ডোমেনের পিরিয়ডিক সিগন্যালকে ফোরিয়ার ট্রান্সফর্ম করে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাই। সিমিলারলি ল্যাটিসকে, পিরিয়ডিক ল্যাটিসকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করে রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসটা পাই। এবং নর্মাল ল্যাটিস স্পেসের কোঅর্ডিনেট গুলো যদি এ বি সি বা A1 B1 A1 A2 A3, আবার কোথাও ABC বলে, অনেক রকম হতে পারে। কিউবিক হলে তো সবগুলোই সমান, যেহেতু আমরা স্ট্রাকচারটা চিন্তা করতেছি, জিংল্যান্ড স্ট্রাকচার, সেটা কিউবিক এবং এফসিসি। তো কাজেই সব বাহুগুলোই সমান, কিন্তু এ ইউনিট সেলের এ গুলো সবগুলো সমান। তাহলে এটাকে যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করব তখন এরকম একটা 3 ডাইমেনশনাল ভলিউম স্পেস পাবো। এই স্পেসটাকে বলা হবে রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসের ইউনিট সেল। নর্মাল ল্যাটিসের ইউনিট সেলটা হচ্ছে বাম সাইডেরটা, আর রেসিপ্রোকাল ল্যাটিসের ইউনিট সেলটা হচ্ছে ডান সাইডেরটা। বাম সাইডের কোঅর্ডিনেট গুলো তো তোমার XY Z হয়, কিন্তু ডান সাইডের কোঅর্ডিনেট গুলোকে আমরা ওয়েভ ভেক্টর স্পেস বলি। এবং KX KY KZ, কোথাও আবার K1 K2 K3, কোথাও K100010 ইত্যাদি বিভিন্ন নামে রিপ্রেজেন্ট করা হয়। এবং এই জন্য গত ক্লাসে আমরা সুরের বইয়ের একটা কপি দেখেছিলাম, সেখানে এই যে অ্যাটমটাকে কেন্দ্র করে এই স্ট্রাকচারটা গড়ে উঠছে, মনে করো এরকম কোন জায়গায় অ্যাটমটা আছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে এবং পুরো ইউনিট সেলটাকে তোমার রেসিপ্রোকাল ল্যাটিসে বলা হয় উইগনার সিস সেল অথবা ফার্স্ট ব্রাইলিয়ন জোন। তো সেই ফার্স্ট ব্রাইলিয়ন জোনের সেন্টার যে অ্যাটমটা, যেটা নিয়ে আমরা বাকিগুলোকে চিন্তা করতেছি, সেটাকে, সেই সেন্টার পয়েন্টটাকে বলা হয় ব্রাইলিয়ন জোনের সেন্টার, এবং এটা গ্রিক অক্ষর গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এছাড়া বিভিন্ন এক্সিস, K এক্সিস বরাবর যে প্লেনটা, এই প্লেনের মাঝখানে যদি কোনো অ্যাটম থাকে সেটাকে আমরা এক্স অ্যাটম বলবো। আবার Y এক্সিস বরাবর যে Y এক্সিস সাথে পারপেন্ডিকুলার যে প্লেনটা, সেই প্ল্যানের ওখানে যদি কোনো অ্যাটম থাকে সেটাকেও আমরা এক্স বলবো। আর জেড এর দিকেরটাকে মনে হয় এস বলে। আর একদম ডায়াগোনালি যদি কোনো, এই যে এটা হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনালি যদি কোনো অ্যাটম এখানে থাকে তো সেই অ্যাটমটাকে আমরা বলবো এল। তো এনার্জি ব্যান্ডটা কেন আজকে বলতে চাচ্ছি, এনার্জি ব্যান্ডটা নিয়ে ওই যে আমাদের 2 দিন আগে যে একটা ভিডিও দেখেছিলাম সেখানেও ডিসকাশন ছিল, যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরে ডিফারেন্সিয়েট করার সময় একটা গ্রাফ খুব ইম্পর্টেন্ট ইউজ হয়, সেটা হচ্ছে ই ভার্সেস কে গ্রাফ। ঠিক আছে, তাহলে Y এক্সিস বরাবর থাকে কে, সরি X এক্সিস বরাবর থাকে কে, Y এক্সিস বরাবর থাকে ই, এবং উপরেরটা হয় কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা ভ্যালেন্স ব্যান্ড। সবসময় K=0তেই ভ্যালেন্স ব্যান্ডের, আমার ছবিটা এটা আসলে তোমার ভ্যালেন্স ব্যান্ডের মিনিমাম, ম্যাক্সিমামটা থাকে K=0তে, এই গামা পয়েন্টে ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমামটা থাকে। আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমামটা কখনো, মানে বিভিন্ন পয়েন্টের অ্যাটমের জন্য বিভিন্ন রকম হতে পারে, সেটা K=0তে হলে গামা পয়েন্টের মতো, কিন্তু এটা এক্স এ হতে পারে, ওই একটু আগে যে দেখালাম এক্স পয়েন্ট, ওটা এল পয়েন্টে হতে পারে। ঠিক আছে, তোমার এই যদি মানে ধরি এক্স এর পয়েন্টের মিনিমামটা একটু এই গামার চেয়ে উপরে হয়, অথবা এল এর মিনিমামটা যদি আরেকটু উপরে হয়, তাহলে কিন্তু তোমার এই এই তিনটার মধ্যে সবচেয়ে মিনিমাম হচ্ছে গামা পয়েন্টেরটা, তখন ট্রানজিশন এই বরাবর হবে। এটা হচ্ছে ডাইরেক্ট ট্রানজিশন, এবং ওই সেমিকন্ডাক্টর হচ্ছে ডাইরেক্ট সেমিকন্ডাক্টর, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর হলো। কিন্তু যদি এক্স আর এল থাকে, তখন এক্স এল পয়েন্টে যদি মিনিমামটা থাকে, তো মনে করো এটা যদি আমি মুছে দেই, মনে করো এক্স এর মিনিমামটা আছে এখানে,
তাহলে কি এই তিনজনের মধ্যে এক্স এর মিনিমামটা সবচেয়ে কম, তখন ট্রানজিশনটা এইটা থেকে হবে। তখন আজ ফার্স্টে বলা হচ্ছে যে এখান থেকে এখানে একটা মাঝখানে একটা ইন্টারমিডিয়েট লেভেলে যাবে ডিফেক্টের কারণে, তারপর সেখান থেকে আবার নিচে যাবে। তো ওই বরাবর ট্রানজিশনটা হবে, তখন ভিন্ন কে থেকে কাজ নিচে পড়া শুরু হচ্ছে। তো কাজে ভিন্ন কে থেকে শুরু হচ্ছে, কে ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু হচ্ছে না, কাজে ওই সেমিকন্ডাক্টরটা হচ্ছে ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। এটা হলো আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম। এখন আজকের এই তিওয়ারির বইতে আছে, আমি এটা তিওয়ারির বইয়ের পরবর্তী অংশে সম্ভবত এনার্জি ব্যান্ড নিয়ে ডিসকাশন আছে, এগুলো গতকাল বলা হয়েছে, ফার্স্ট ব্রাইলি ইঞ্জিনের কথা বলা হয়েছে। আচ্ছা, তো এখন বলতেছে we have now considered the form of eigenfunction solutions may take for the one electron approximation in periodic potential। ঠিক আছে, পিরিয়ডিক পটেনশিয়াল বলতে বোঝাচ্ছে যে ল্যাটিসে যে অ্যাটম গুলো আছে, তোমাকে আমি যদি বলি যে এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, তো তাদের পটেনশিয়ালটা কি এরকম একটা ডিস্ট্রিবিউশন থাকে, এবং যেহেতু তোমার পুরো সিস্টেমটা হচ্ছে পিরিয়ডিক, অ্যাটম গুলো নির্দিষ্ট দূরে দূরে, কাজে পটেনশিয়ালের পটেনশিয়ালটাও পিরিয়ডিক একটা ফাংশন হবে। তো সেটাকে এরকম ভাবে পটেনশিয়াল ফাংশন হিসেবে একটা গ্রাফ দেখাচ্ছে, এটা ওয়ান ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশনের ফরমেশন দেখাচ্ছে, এটা একটা স্পেশাল কেস দেখাচ্ছে। আচ্ছা, এটা ধরে ওরা আগিয়েছে। এটা এগুলা তোমার জাস্ট কনসেপ্টের জন্য পড়বা, এটা খুব একটা যে মানে রিভিউ হিসেবে আসতেছে, এটা কনসেপ্ট হিসেবে জানলেই চলবে, ডিরাইভেশন বা ওই ধরনের কিছুতে আমরা ডিটেলসে যাব না। তো দ্য পিরিয়ডিক পটেনশিয়াল, তো এখানে একটা কেপি মডেল বা ক্রনিক পেনি মডেল থাকে। এই মডেলটা কি তোমরা 3-2 তে পড়ছিলা কিনা? জি স্যার, ক্রনিক পেনি মডেল। ক্রনিক পেনি মডেল পড়ছেন, তাহলে হয়তো ভুলে গেছো, সেজন্য আমি একটু সেই নিম্যানের বই থেকে আমি যাচ্ছি। নিম্যানের বইয়ে এটা ছিল, কোন জায়গায় ছিল, হ্যাঁ ক্রনিক পেনি মডেল ছিল 3.1.2, এই সফট কপিটাতে। তোমরা কোন বই পড়ছো মনে নেই আমার, আমি জানি না, যদি এটা হয় তাহলে 3.2 এখানে একটা মুছে দেই, করতে হবে। তো এখানে বলতেছে ওই আমি যেটা বললাম যে পিরিয়ডিক পটেনশিয়াল, জাস্ট রিভিউ করার জন্য আমি টাচ করতেছি, এটা মুখস্থ করতে হবে যে এই পটেনশিয়ালটা হয় অরিজিনাল, সেটা থেকে যখন অ্যাটম গুলো পাশাপাশি চলে আসে তখন দেখা যায় এরকম হয়, এবং তোমার মনে আছে যে মাঝামাঝি জায়গায় নর্মাল হলে কিন্তু এটা এখানে এই এই বরাবর থাকার কথা কোথাও, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে এই দুটার মাঝামাঝি এখানে থাকে পটেনশিয়ালটা। ঠিক আছে, তো এই এই যে অরিজিনাল পটেনশিয়ালটা নেমে যায় এই জন্য, তো এই জিনিসটাকেই ওরা এই যে এই ফর্মে লেখলো যে যখন মানে এই জিনিসটাকে যদি ওই যে কাটা যাওয়া অংশগুলো বার্তা দেওয়া হয় তাহলে প্র্যাকটিক্যালি এরকম হয়। তারপর সেটাকে পিরিয়ডিক পটেনশিয়াল হিসেবে এইভাবে দেখানো হলো। তো তার মধ্যে মাঝখানে দুইটা রিজনে ভাগ করলো, একটা রিজন হচ্ছে যে এটার সাথে এর ভেতরের রিজন, আর একটা হচ্ছে এই দুটার মাঝখানের রিজন। এই দুটার ভেতরের রিজনের বৈশিষ্ট্য কি, এখানে ওই যে তোমার পটেনশিয়াল একটা থাকবে, সেখান থেকে ইলেকট্রনটাকে বের করা ডিফিকাল্ট হবে, আর বাইরে ইলেকট্রন যদি থাকে তো সেখানে পটেনশিয়াল ব্যারিয়ারটা কম থাকবে। তো কাজে এই জায়গায় পটেনশিয়াল আছে, এই জায়গায় পটেনশিয়াল নাই। তো যে জায়গায় পটেনশিয়াল নাই, তোমরা যখন আমার মনে আছে, তোমার নিশ্চয়ই মনে আছে যে শ্রোডিঙ্গার ইকুয়েশনে ই মাইনাস ভি বলে একটা টার্ম ছিল, ওই ভিটাই হচ্ছে এই ভিটা। তো যেখানে পটেনশিয়াল নাই সেখানে হচ্ছে এটা, আর যেখানে পটেনশিয়াল আছে সেটা হচ্ছে এটা। তো যেহেতু পিরিয়ডিক, এটা একটা স্কোয়ার ওয়েভের মতো সুন্দর পিরিয়ডিক ফর্মে নিয়ে মিস্টার ক্রনিক পেনি সাহেবরা ওনারা এটা ডিরাইভ করছিলেন। তো সেই মডেলের ক্ষেত্রে প্রথম ওয়েভ ফাংশন ধরা হয়েছিল। তোমরা জানো ওয়েভ ফাংশন হচ্ছে পার্টিকেলের কোথাও থাকার পসিবিলিটি প্রবাবিলিটির সাথে রিলেশন। তো ওয়েভ ফাংশনটাকে একটা ফ্রি ইলেকট্রনের জন্য একটা অংশ, আর একটা হচ্ছে সে পটেনশিয়ালের জন্য আছে সেখানে অংশ, এইভাবে ভাগ করলে এরকম একটা পটেনশিয়াল ধরছিল। তারপরে তোমার শর্টিং এটা করা হয়েছে কি শর্টিঞ্জার ইকুয়েশনে বসানোর জন্য। তো শর্টিঞ্জার ইকুয়েশনের মধ্যে এখানে মনে হয় এই যে কোথায় গেল শর্টিঞ্জার ইকুয়েশনটা, আছে এখানে উপরে। যাই হোক, শর্টিঞ্জার ইকুয়েশনটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যদি বলি যে এরকম হবে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, তারপর এগুলো এখন ডিরাইভ করতে হবে না, এগুলো 3-1 3-2 তে বহুত পড়ছো, জাস্ট রিভিউ। এইচ স্কোয়ার স্কোয়ার, তারপর ই মাইনাস সাই
ইত্যাদি। ই মাইনাস ভি তারপর সাই, তাই না? এটা ই মাইনাস ভি তারপর সাই, এদিকে থাকবে অন্য জিনিস ইত্যাদি। তো এই ফর্মটা একটা ফর্ম ছিল। তো সেই ফর্মে ভির জায়গায় কখনো এই জায়গায় যেখানে ইয়া নাই, ব্যারিয়ার নাই, সেখানে ভি জিরো হবে, আর যেখানে ব্যারিয়ার আছে সেখানে ভি থাকবে। এমটা হবে ইলেকট্রনের ম্যাস। তারপরে সাইটাকে তোমার ভাঙানো হচ্ছে দুইটা অংশে, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের জন্য সাই, সাই ফর ফ্রি ইলেকট্রন, আর যেহেতু পটেনশিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে সেজন্য পটেনশিয়ালের ইফেক্টের জন্য একটা সাই। আমি এভাবে নোটেশন দিলাম, মূল নোটেশন এরকম নাই। মূল নোটেশন যদি তোমরা দেখো, মূল নোটেশন হচ্ছে এরকম। এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এই অংশটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের জন্য, আর এটা হচ্ছে পিরিয়ডিক পটেনশিয়ালের জন্য। তাহলে একটা ইউ টার্ম যুক্ত হয় এবং তোমরা ডিরাইভ করছো আশা করি। তো ইউ টার্মটা যুক্ত হলে তোমার ইকুয়েশনটা, শর্ডিঞ্জার ইকুয়েশনটা এখন এরকম একটা ফর্ম নেবে এবং এটাকেই তারপর সলভ করা হয়। তো সলভ করার মধ্যে ওই তোমার ভি থাকলে একরকম, এটা হচ্ছে ভি না থাকলে একটা কনস্ট্যান্ট আসে আলফা, আর যখন ভি আছে তখন আর একটা কনস্ট্যান্ট আছে বিটা। ঠিক আছে, যে ই মাইনাস ভি নট থাকলে, যদি বলি যখন যে জায়গায় তোমার ইয়া আছে শুধুমাত্র ই আছে, সেখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট আলফা, আলফা স্কোয়ার। আর যেখানে ই আর ভি দুজনই আছে সেখানে কনস্ট্যান্টটা হচ্ছে বিটা। এভাবে দুইটা আলাদা আলাদা অংশে ভাগ করে শর্টেঞ্জ ইকুয়েশন করা হয়। এটা একটা শর্টেঞ্জ ইকুয়েশন তোমরা পাইছিলা, এবং নিচের আরেকটা পাইছিলা, একটা ইউ ওয়ান দিয়ে আর একটা ইউ টু দিয়ে। দ্বিতীয় ক্ষেত্রে ওটাকে ইউ টু বলতেছে। এরকম যে শর্টেঞ্জ ইকুয়েশন পেলা, সেই শর্টেঞ্জ ইকুয়েশন সলভ করলে তো সাই পাওয়া যাবে। কাজে সাই পাওয়ার জন্য অনেক কারিকুরি করা হয়েছিল। এবং তোমরা জানো শর্টেঞ্জ ইকুয়েশন সলভ করতে হলে কি করতে হয়, বাউন্ডারি গুলাতে বাউন্ডারি কন্ডিশন খাটাতে হয়। তাহলে এখানে বাউন্ডারি কন্ডিশন গুলো খাটানো হয়েছে। ঠিক আছে, এবং বাউন্ডারি কন্ডিশনে খাটানো হচ্ছে তোমাদের একটা বেসিক পোস্টুলেটস আছে। পোস্টুলেটস হচ্ছে ওয়েভ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাইনাইট হতে হয়। তাহলে কন্টিনিউয়াস ফাইনাইট হলে এবং ডেরিভেটিভটা কন্টিনিউয়াস ফাইনাইট হতে হয়। তো কাজে যে কোনো একটা পয়েন্ট, এই যে 0 পয়েন্টে সাই যেটা ধরবা সেটা কিন্তু রিজন টুর জন্য যা হবে রিজন ওয়ানের জন্য একই হবে। কাজে এই মাঝখানে রিজনে ওয়ানের জন্য যে ইউ ওয়ান পাবা, সেখানে কিন্তু এখানেও পয়েন্টেও এই রিজন ওয়ানেও সাই হবে, এখানেও সাই হবে, সরি একই ভ্যালু হবে। এবং ডিফারেন্সিয়েট করলে ডি সাই বাই ডি এক্সটাও একই হবে। ওই বাউন্ডারি কন্ডিশন খাটানো হয়েছিল যে 0 পয়েন্টে ইউ ওয়ান আর ইউ টু সমান, এটা একটা ছিল বাউন্ডারি কন্ডিশন। আরেকটা বাউন্ডারি কন্ডিশন ছিল ওই একই পয়েন্টে ডি ওয়ান বাই ডি এক্স এই দুটোও সমান ধরে, কনস্ট্যান্ট টনস্ট্যান্ট ধরে, জটিল ডিরাইভেশন প্রসেস, এক্সস্টিং একটা প্রসেস, যেটা তোমরা হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে হয়তো করে থাকতে পারো, সেমিস্টারে আসলে ডিফিকাল্ট। এরকম ইউজুয়াল টু এ এবং বি তো একই রকম হয়েছে। এই সমস্ত ধরে সলভ টলভ করে একটা কন্ডিশন পাওয়া গেছিল। সেই কন্ডিশনটা ছিল এরকম। আচ্ছা, তো সেই কন্ডিশনের মধ্যে তোমার সেই আলফা আছে, আলফার মধ্যে তোমার ই আছে, বিটা আছে, বিটার মধ্যে ইও আছে, ভিও আছে। এ বি হচ্ছে তোমার ওই ডিস্টেন্স গুলা, পিরিয়ডিক যে পটেনশিয়াল গুলো ছিল। তো এ ধরনের একটা কন্ডিশন আছে, এটা কিন্তু সলিউশন না, এটা একটা কন্ডিশন আসছিল। তো সেই কন্ডিশনের মধ্যে বিটার সাথে ওরা এই যে কিভাবে রিপ্লেস করছে, ইকুয়েশন 3.19 রিলেটস দ্য প্যারামিটার কে টু দ্য টোটাল এনার্জি, এবং তা আলফার সাথে রিলেট করে টোটাল এনার্জির সাথে রিলেশন, এবং পটেনশিয়াল ওই যে ক্রিস্টাল ল্যাটিসের যে পটেনশিয়ালটা সেটার সাথে রিলেটেড বিটা দিয়ে। তো তারপরে এটা সলিউশনে ই মাইনাস ভি নট, মানে ই যদি ভি নটের চেয়ে কম হয়, তাহলে তো ব্যারিয়ার ক্রস করতে পারবে না। তো সে ধরনের একটা ব্যাপার ধরা হয়েছে, তখন প্যারামিটার বিটাকে বলা হয়েছে ইমাজিনারি কোয়ান্টিটি, তখন বিটা হয়ে গেছে জে গামা। এইভাবে কন্ডিশনটা একটু ডিফারেন্ট হয়েছে। তারপরে আরো কিছু কারিগরি করা হয়েছে, নতুন একটা প্যারামিটার পি প্রাইম ঢুকানো হয়েছিল, ঢুকানোর পরে এরকম একটা রিলেশন এসেছিল, যদি তোমাদের মনে থাকে, এই ধরনের একটা রিলেশন। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। তার মানে কি, ডিরাইভেশন করতে গিয়ে সলিউশনে আসার আগেই কতগুলো কন্ডিশন ডেভেলপ করা হয়েছে। তো দিস ইকুয়েশন 3.24 gives the relation between প্যারামিটার কে, এখানে প্যারামিটার কে কোথায় আছে, এই পি প্রাইম এর মধ্যে কি কে আছে, নাই, এখানে ওই যে ডান দিকে কে আছে। ঠিক আছে, প্যারামিটার কেটাই হচ্ছে তোমার ওয়েভ ভেক্টর। টোটাল এনার্জি ই, ইটা কোথায় আছে, এই আলফার মধ্যে আছে। আচ্ছা, এন্ড দ্য পটেনশিয়াল ব্যারিয়ার বিভি নট,
ঠিক আছে, পটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে বিভি নট, এটা হচ্ছে ব্যারিয়ারটা বিভি নট। ঠিক আছে, so a relation we may note that equation is not a solution of Schrodinger equation but gives the conditions for which the Schrodinger wave equation will have a solution. ঠিক আছে, এই সুন্দর জিনিসটা এখানে বলা হয়েছে, এটা Schrodinger equation সলিউশন না, কিন্তু একটা কন্ডিশন যেটা আমাকে Schrodinger equation সলিউশনের দিকে নিয়ে যাবে। এই ইম্পর্টেন্ট রিলেশনটাকে ওরা তারপরে একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করছে। তারপরে যে একটা কন্ডিশন ভি নট জিরো যখন, তখন কি হবে, এরকম করে আলফা কে এর মধ্যে রিলেশন পাওয়া গেছে সমান। এটা ধরে এই যে একটু আগে যে গ্রাফটা আঁকলাম সে ধরনের একটা গ্রাফ আসবে, প্যারাবোলিক ই ভার্সেস কে গ্রাফ। কারণ প্যারাবোলিক হওয়ার কারণটা অবশ্য এসএসডি তে তোমরা অনেকবারই পড়ছো, যে ই হলো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে হলো হাফ এমবি স্কোয়ার, হাফ এমবি স্কোয়ার মানে হলো হাফ তোমার মোমেন্টাম ধরলে পি স্কোয়ার বাই টুয়াইস এম, আর পি মানে হলো আবার এইচ কাট কে। তাহলে ই আর কে এর মধ্যে যদি রিলেশন ধরো, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার মানে কে স্কোয়ার। তাহলে কি এটা একটা প্যারাবোলার গ্রাফ। তাহলে ই ভার্সেস কে গ্রাফ আঁকলে এরকম এরকম একটা ফর্ম আসবে। তো এটা যদি হয়, তারপরে তো সেই আলফার ভ্যালু ধরে আলফার মধ্যে ই বসায় টসায় এরকম আনছে, কে এর সমান আনছে। তো তারপরে ওই রিলেশনটাকে আরো একটু মডিফাই হয়েছে, এফ আলফা এই ধরনের একটা রিলেশন, ও একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করছে আলফা কোনটাকে, এই ইকুয়েশনটা যেটা ছিল তার একটা অংশকে, এই অংশটাকে, এই অংশটাকে ফাংশন অফ আলফা এ হিসেবে রিপ্রেজেন্ট করছে। তো দ্যাটস ফাংশন আলফা হচ্ছে ওই অংশটা। তো এই অংশের মধ্যে তাহলে দুটো ভাগ আছে। দি ফার্স্ট টার্ম ফিগার 3.8 এ, 3.8 এ কোনটা, এর পরের পৃষ্ঠায় 8 is a plot of the first term of 3.2, মানে প্রথম অংশটার গ্রাফ। প্রথম অংশটা কি, তোমরা সিঙ্ক ফাংশন পড়ছো, সিঙ্ক ফাংশন পড়ছো কোথায়, স্যার এই কমিউনিকেশনের পড়ানো হচ্ছে কমিউনিকেশনের, থ্যাংক ইউ। তাহলে সিঙ্ক ফাংশনটা কি, এই যে সিঙ্ক ফাংশনেরই রিলেশনটা কি, সাইন এক্স বাই এক্স এরকম একটা রিলেশন থাকে, সেটাকে প্লট করতে হয় এক্স এর সাথে। প্রথম অংশটা তো তাই, তাহলে ওটা একটা সিঙ্ক ফাংশন হবে। তাহলে ইকুয়েশন 3.1 এর প্লটটা ওই সিঙ্ক ফাংশন দিয়ে আঁকবে, এর পরের পেজে আসতেছি। আর 3.8 বি শোজ দ্য প্লট অফ কস আলফা। আর কস আলফার ফাংশন তো এরকম, তাই না, এরকম যদি একটা এক্স হয়, কস এক্স হয়, তাহলে কস এক্স এর গ্রাফ হয় প্রথমে ম্যাক্সিমাম থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। আর সিঙ্ক ফাংশন যেটা হবে সেটা হবে এরকম, আস্তে 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 কমে যাবে। তাহলে এই দুইটা জিনিস যোগ করলে আমরা ফাংশন অফ আলফা এ পাবো। আর ফাংশন অফ আলফা এটা তাহলে আসলে কি মিন করবে, ওই যে কস ইয়ার সাথে রিলেটেড থাকবে। তো যাই হোক, আমি এটাকে ডিলিট করি, অ্যানোটেট উঠাই, এখন পরের পেজে যাও। এই যে একটু ছোট করতে হবে যদি মাইন্ড না করো। তো ওই রিলেশনটারই করসপন্ডিং গ্রাফ হচ্ছে এটা, এটা এবং এটা। এটা হচ্ছে সিঙ্ক ফাংশনেরটা, আর নিচেটা হচ্ছে কস আলফা এরটা। তো দেখো, আলফা যেহেতু বলা হয়েছে আলফা এ, তো আলফা এর মধ্যে তোমার কি আছে, আলফার একটা মান আছে, সেই মানটা কি ছিল, টুয়াইস এম ই দিয়ে কিছু একটা ছিল, তাই না, এরকম ধরনের ফাংশন ছিল, আর এ তো আছে। তো সেই জিনিসটার ফাংশন করে যদি গ্রাফ আঁকো, তার মানে আলফার অংশ থেকে যদি তুমি আঁকতেছো ফাংশন অফ আলফা এর যে গ্রাফটা আঁকতেছো, সেটা আসলে কিন্তু এনার্জির রিলেশনকে ইন্ডিকেট করতেছে কাছাকাছি, কারণ আলফা হলো তোমার এনার্জি রিলেটেড। তাহলে টোটাল জিনিসটা হচ্ছে এইটা এবং এটার যোগফল। তাহলে যখন, এবং এগুলা আলফা এ বাই অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেলের একটা রেডিয়ান ভ্যালু থাকবে, পাই, টুয়াইস পাই, 3 পাই। তাহলে সিঙ্ক ফাংশন হচ্ছে পাইতে গিয়ে 0 হয়, কিন্তু কস আলফা এর আবার পাইতে মাইনাস ম্যাক্সিমাম থাকে। তাহলে দুজন যোগ করবা, যোগ করলে এরকম একটা, কোন জায়গার ভ্যালু, পাইয়ের ভ্যালুটা কোনটা, পাইয়ের ভ্যালুটা এই যে নিচের দিকে থাকে, এটা হলো তোমার 0, মানে এফ আলফা এর ভ্যালু 0। আমি যদি বলি, এটা যদি বলি এখানকার ভ্যালুটা হচ্ছে 0, উপরে হলো প্লাস এ, নিচে হলো মাইনাস। তো কাজে পাই বরাবর যদি তুমি যাও, তাহলে আসলে এখানে 0 ছিল, এখানে নিচে ছিল, তাহলে নিচের অংশটুকু এখানে আসবে, তাই না, এইটুকু হচ্ছে ভ্যালু। আবার যদি 0-তে যাও,
এখানে একটা ভ্যালু ভালো মতো আছে, এখানে একটা ভ্যালু আছে ভালো মতো, কাজে এই দুটা ভ্যালু যোগ হবে, যোগ হয়ে একটা বড় ভ্যালু পাবো। তাহলে পাইতে গিয়ে ভ্যালু পাচ্ছি নিচের দিকে, এখানে যতটুকু হয় তার সমান আর কি। আচ্ছা, এরপরে যদি টুয়াইস পাইতে যাও, টুয়াইস পাইতে গেলে তোমার এখানকার ভ্যালু 0, ওখানকার ভ্যালু আবার উপরে গেছে, তাহলে যতটুকু বাড়ছে ততটুকু এখানে পাচ্ছে। ঠিক আছে, তো কাজে আমাদের এই জিনিসটা ছিল আলফা এ অ্যাঙ্গেল ধরে, এই অ্যাক্সিসটা হচ্ছে আলফা এ, এবং এভাবে ধরে ভ্যালু আসতো। তো আলফা এর ভ্যালু বা আলফা এর সাথে ওখানে কে কে রিলেট করা হয়েছিল, তাহলে সে কে এর ভ্যালুটাই কিন্তু টুয়াইস পাই অথবা পাই। তাহলে কে এর ভ্যালুটাই হচ্ছে পাই, কে এর ভ্যালুটাই পাই, এবং কে এর ভ্যালুটাই থ্রাইস পাই, কে এর ভ্যালুটাই টুয়াইস পাই, এভাবে আমরা ধরতে পারি। ঠিক আছে, তো কেটা হলো তোমার সেই যে ওয়েভ ভেক্টর, একটু আগে দেখালাম এনার্জি ভার্সেস কে এর যে ওয়েভ ভেক্টর, সেটা কিন্তু কে, এবং মোমেন্টামের সাথেও রিলেশন আছে। আচ্ছা, তো এই ইন দ্যাট কেস ক্রনিক পেনি মডেলে আমি যেদিকে যে চাচ্ছি আসলে সেটা তোমাদের রিভিউর জন্য খুব দরকার, সেটা হচ্ছে যে এ ধরনের একটা ই ভার্সেস কে ডায়াগ্রাম আঁকা হয়। ঠিক আছে, যেহেতু তুমি এখানে আঁকতেছো ফাংশন অফ আলফা এ, সেটার সাথে আলফা রিলেশন, হ্যাঁ, তো সেই হিসাবে তুমি যদি এই যে কম্বাইনিং 3.29 সাথে 3.30 করছে, 3.29 কোনটা, 30 কোনটা, 30 হচ্ছে এইটা ফাংশন অফ আলফা এ কস আলফা, তো সেটা করলে তোমার এরকম একটা গ্রাফ আসবে ই ভার্সেস কে এর। তো সেই গ্রাফের দ্বারাও এই এক্সিসটা হচ্ছে কে। ঠিক আছে, তোমার অরিজিনাল কি ছিল, কে আলফা মনে হয়েছিল না, সেটার ভ্যালু ছিল পাই বা টুয়াইস পাই ছিল, তাই না? সেখান থেকে তুমি এটা আসলো কি করে বলো তাহলে, এটার ভ্যালু পাই হয়, টুয়াইস পাই হয়, তাহলে এই জায়গাটাই এ আসতেছে মনে হয়, আলফা এ, এ বলতেছে এটা কোনটা ছিল, এটা ছিল এনার্জির সাথে রিলেশন। ঠিক আছে, আচ্ছা, তো সেই হিসাবে তোমার 0 to π/a, এবং তোমার যে একটু আগে যে ব্রাইলিয়ন জোন আঁকলা, নর্মাল অ্যাটমের ইউনিট সেলটার মধ্যে তোমার সিস্টেমটা ছিল এরকম যে কিউবিক, যেহেতু সব দিকেই এ, ঠিক আছে, সব দিকে কিন্তু তোমার এ ছিল, রেসিপ্রোকাল ল্যাটিস করলে এই ভ্যালুগুলাই হয়ে যাবে π/a, সরি, হ্যাঁ, এই ধরনের একটা ফর্ম আসবে, কারণ তুমি পড়ছো যে টুয়াইস পাই এবং রেসিপ্রোকাল ল্যাটিসে হবে কি জিনিসগুলা, এখানে ছিল, নিচে ছিল কি, ওই এ ডট এ ক্রস এ, টোটাল করে এটা এ কিউব হয়, আর উপরে ছিল কি বি ক্রস সি অথবা A2 ক্রস সি, তার মানে ওখানেও এ ক্রস এ আসতেছে। তাহলে যদি ম্যাগনিটিউড ধরো, এ ক্রস এর ম্যাগনিটিউড কি এ স্কোয়ার, আর টুয়াইস পাই তো আছে, আর নিচেরটার ম্যাগনিটিউড কত এ কিউব, তাহলে ভাগ করলে আসে টুয়াইস পাই বাই এ। ঠিক আছে, এই জিনিসটাই তোমার রেসিপ্রোকাল ল্যাটিসের রিলেশন থেকে, এটা যদি অ্যাম্পলিটিউড ধরো তাহলে এই ধরনের রিলেশন π/a আসবে, টুয়াইস π/a আসবে, এবং এই কে গুলাই হচ্ছে তোমার এই ভ্যালুগুলা যেখানে আসবে। তো সেখানে তোমার ওই যে কস কে আলফা এর মধ্যে, ও এখানে আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এই গ্রাফের মধ্যে দেখো সাইনের ভ্যালু বা সরি এই ইয়ের ভ্যালুটা, এখানে টোটাল জিনিসটাকে বলা হয়েছে কি ফাংশন আলফা মানে কস কে, ফাংশন আলফা আবার এটা, কিন্তু কসের ভ্যালুর একটা লিমিট আছে, তাই না? কসের ভ্যালুর লিমিটটা তোমাদের ক্লাসে নিশ্চয়ই বলছে, যে কসের ভ্যালুর লিমিট, এবং তোমরা ছোটবেলার থেকেও জানো যেটা 1 থেকে -1 এর মধ্যে হইতে হবে। তাহলে আমরা যখন ইয়ে আঁকলাম, এই নিচের গ্রাফটা আঁকলাম, তখন সেই গ্রাফের মধ্যে কিছু অংশ কিন্তু বেশি আছে 1 এর চেয়ে, নিচের দিকেও কিছু অংশ বেশি আছে, এগুলো হবে তোমার ফরবিডেন, মানে এগুলা কিন্তু কস আলফা এর মধ্যে পড়বে না, কাজে এই অংশগুলোকে আমরা বাদ দিব, কাজে এই থেকে এই পর্যন্ত বাদ, আবার এখান থেকে এই পর্যন্ত বাদ, তাহলে তোমার কাউন্ট হবে কি এইটুকু, আবার কাউন্ট হবে এইটুকু যেটা ব্লু করে দেওয়া আছে, এইটুক গুলো ক্লিক কাউন্ট হবে, আর বাকি অংশের গুড়ার এই আলফা এ যেটার সাথে রিলেটেড হচ্ছে এনার্জি, তাহলে ওই এনার্জি গুলা কিন্তু তোমার ফরবিডেন হবে। ঠিক আছে, আমি আবার বলি, আলফা এর মধ্যে তোমার
এইটুকের আলফা এ হচ্ছে তোমার অ্যালাউড, আর এই আলফা এ গুলা তোমার হচ্ছে নট অ্যালাউড। আর আলফা মানে হলো এনার্জি, ঠিক আছে, আলফার সাথে এনার্জি রিলেশন। তো কাজে যে আলফা গুলা অ্যালাউড সেই আলফার করেসপন্ডিং এনার্জি গুলাও অ্যালাউড, আর যে আলফা গুলা এই মাঝখানের এগুলা ফরবিডেন, কারণ একের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, মাইনাস একের চেয়ে আহ, এখানে এখানে এই জায়গাটা ফরবিডেন, কারণ মাইনাস একের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো কাজে ওই জিনিসগুলো ফরবিডেন থাকবে। তো সেই হিসাবে তোমার এনার্জি লেভেলটা যখন চিন্তা করবা, তখন ক্রনিক পেনি মডেলের ওই জায়গায় এই অ্যালাউড এনার্জি লেভেল গুলো হচ্ছে এগুলা, আর ফরবিডেন গুলো হচ্ছে এই জায়গাগুলো, ঠিক আছে। ই ভার্সেস কে যদি আঁকো, তাহলে 0 থেকে পাই বাই এ, 0 থেকে মাইনাস পাই বাই এ পর্যন্ত রিলেশনটা এরকম হবে। আবার তারপরে পাই বাই এ থেকে টয়েস পাই এ পর্যন্ত এরকম একটা রিলেশন থাকে, কিন্তু মাঝখানের এই জায়গাটা হচ্ছে তোমার ফরবিডেন থাকবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন এটা কেন আসলো, এটা তোমার ইয়ের থেকে আসতেছে, যে কস এ সাইনের কন্ডিশন, কস এ ভ্যালু থেকে, কন্ডিশন থেকে এগুলা আসতেছে। এইভাবে আমরা এনার্জি রিলেশন গুলা বের করছিলাম, এটা 3-2 তে করছিলাম, এবং এখানে আর মনে হয় কাছের কিছু ছিল না। তো 3-2 সাথে এখন কেন এই 4-2 তে গিয়ে আবার এটা থিওরি বললো, কারণ থিওরি পিরিয়ডিক পটেনশিয়াল বলছে বলে ক্রনিক পেনি মডেলে ঢুকছে। তো আমরা যেহেতু ক্রনিক পেনি মডেল একভাবে করছি, কাজে দুই ভাবে পড়ার দরকার নেই, আগে যেটা পড়ছিলাম সেটাই তো ওনারাও সলভ করছেন। তো আমাদের সলভ করার দরকার নেই, আমরা একবার করছি 3-2 তে, আর দরকার নেই। আচ্ছা, তারপরে এটা সলভ টলভ করে ওই একই জিনিসপত্র সব করছে, কস কে করতে 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 ওনারা ওই যে সিঙ্ক ফাংশনের ব্যাপারে গেছে। তারপরে এই যে একটু আগে যেটা আঁকলাম সেই এনার্জি ব্যান্ডের গ্রাফ গুলো আবার আঁকছে। এখন এটার মধ্যে এইটা হচ্ছে এই যে 0 থেকে পাই বাই এ আর 0 থেকে মাইনাস পাই বাই, এটা হচ্ছে সবচেয়ে কম কের যে রিজনটা, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্রাইলিয়ন জোন, এইটুকটা। তো এই ফার্স্ট ব্রাইলিয়ন জোন, বাকিগুলা কিন্তু পরবর্তী অংশ, কিন্তু সবগুলাকে একটা রেডিউসড ব্রাইলিয়ন জোন ফর্মে আঁকা যায়। যে প্রথম হচ্ছে 0 থেকে পাই বাই এর অংশটা দেখাইছে, এবং তখন হচ্ছে এখানে মনে করো যদি একটা কনস্ট্যান্ট ধরি এন, ধরো এন এর ভ্যালু 1 ধরলে গ্রাফটা হচ্ছে এরকম, তখন হচ্ছে পাই বাই এ। এন এর ভ্যালু যদি 2 ধরো, তখন কি পাই বাই এ থেকে টোয়াইস পাই বাই এ, ওই রিজনের গ্রাফটা হচ্ছে এরকম। তো সেই গ্রাফটাকেও এখানে আসছে, ঠিক আছে। থার্ড লেভেল এটা, ফোর্থ লেভেল এটা, এভাবে একটা একটা করে ক্রনিক পেনি মডেলের অ্যাপ্রক্সিমেশন ধরে আমরা এঁকেছেন। এটাকে রিডিউসড একটা গ্রাফ বলে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিগার 2.4 কোনটা, এটা তো 2.4 গেলাম, 2.4 তো ব্যাখ্যা করলামই। তো we now further discussion to the highly idealized chronic penny model. Let the second band of the valence band and third band of the a conduction band. If we expand for the conduction band, the EK relationship by Taylor series এরকম একটা গ্রাফে উনি ওনারা বুঝাইছেন। তো এই ডিটেলস আমরা যাব না এখন এই মুহূর্তে, আমাদের এটা রিভিউর জন্য যতটুকু দরকার ছিল ততটুকু, কারণ এইগুলো আবার একটু লেভেল হাই চলে গেছে, তাহলে এইগুলা আমরা যাচ্ছি না। আচ্ছা, আমাদের আজকে দ্বিতীয় টপিকস, এখন এনার্জি ব্যান্ডের ব্যাপারটা ক্রনিক পেনি দিয়ে বললাম, রোল কল হয় নাই। দ্বিতীয়টা হচ্ছে আমরা আজকে যাওয়ার কথা হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। আমি ব্যান্ড গ্যাপ এবং ক্রনিক পেনি এই দুটো নিয়ে ডিসকাস করছি, আর একটা হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট, সেটাতে যাচ্ছি। যাওয়ার আগে রোল কলটা একটু শেষ করে ফেলি। রোল নম্বর 1 13, আচ্ছা 71, Sir. Yes, sir. 72, Yes, sir. 79, Yes, sir. 80, 81, Yes, sir. 83, Yes, sir. 87, 100, Yes, sir. 129, 87, sir. 87 আছে, থ্যাংক ইউ। 129, Yes, sir. থ্যাংক ইউ। 152, Present, sir. 163, Yes, sir. 164, Present, sir. ফাহাদ সাইফ, Yes, sir. আপনি কালকে আসছিলেন? না স্যার, কালকে আসতে পারিনি, বাইরে ছিলাম। রোল 1-13 আজকে আসে নাই, 80-81 আসে নাই।
আচ্ছা, এরপরে আমাদের টার্গেট হচ্ছে 81 আছে স্যার। 81 আছে। দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ইনাদের হাই লেভেল নিয়ে ডিসকাস না করে আমরা ইয়াতে যাব, ক্যারিয়ার ট্রান্সপোর্ট। এটা কোন বই ছিল দেখি দাও। আচ্ছা, এই জিনিসগুলো আমার মনে হয় ব্যান্ড স্ট্রাকচার তো বললাম। এই যে এই গ্রাফটা দেখতে পারো, ফিগার 2.14, ব্যান্ড স্ট্রাকচার আগের টপিকস এর সাথে রিলেটেড। তোমাদের যে গামা নিয়ে এত চিন্তা ভাবনা, এইটা ছিল তোমার গামা। এবং দেখো, ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমামটা সবসময় গামা পয়েন্টেই আছে মোটামুটি। এটা কিন্তু আবার গামাতেই আছে, প্রথমে গামা দেখানো হয়েছে, পরে আবার গামা দেখানো হয়েছে। এবং ব্রাইলিয়নজনের পয়েন্ট হচ্ছে এই ধরো এক্স, তারপরে এল, বাম সাইডে এল ছিল, অপোজিট দিকে দেখানো হয়েছে এল। ঠিক আছে, তাহলে এক্স পয়েন্টের মিনিমামটা হচ্ছে এটা, এল পয়েন্টের মিনিমামটা হচ্ছে এটা। তাহলে গ্যালিয়াম আর্সেনাইডের গামা পয়েন্টের মিনিমামটা হচ্ছে এটা। তাহলে এই তিন মিনিমামের মধ্যে সবচেয়ে কম কোনটা? এটা। তাহলে গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে ডাইরেক্ট সেমিকন্ডাক্টর, এই দুটা ইউজ হবে না। এটা তোমরা এসএসডি তো মনে হয় দেখছো। তারপরে এই জিনিসটা আবার একটু। হ্যাঁ, এই ছবিতে এই যে কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে উপরে, নিচে হলো ভ্যালেন্স ব্যান্ড, আর এক্স এক্সিসটা হচ্ছে কে, কে গ্রাফ। কে এর এই পয়েন্ট গুলো কিন্তু আসলে 3 ডাইমেনশনাল পয়েন্ট, কিন্তু ওনারা একটা, মানে ধরো তোমার ধরো এক্স ওয়াই জেড যদি কোনো কিছু থাকে, তাকে তেমন আর দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, তিনটা মিলায় ওরকম ভাবে কে টাকে রিপ্রেজেন্ট করছে। মানে K1 K2 K3 কে কে দিয়ে রিপ্রেজেন্ট করছে। তো সেটা রিপ্রেজেন্ট করাতে যে কোনো একটা পয়েন্টকে আমরা এইভাবে একটা হরাইজন্টাল এক্সিস দিয়ে দেখাইছে। সেই হরাইজন্টাল এক্সিসে ব্রাইলিয়নজনের সেন্টারটা ছিল গামা, এটা হচ্ছে গামা। এই গামাতে কে এর ভ্যালু হলো 0, আর এক্স এ একটা ভ্যালু আছে, এল ও একটা ভ্যালু আছে। এখন ভ্যালেন্স ব্যান্ডের মিনিমামটা কোথায়? সব জায়গায় দেখো, সরি ম্যাক্সিমামটা, ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমামটা কিন্তু গামা পয়েন্টে অলওয়েজ, অন্য কোনো জায়গায় নাই, মাঝখানে দেখো কোথাও নাই, ম্যাক্সিমাম এখানেই। আচ্ছা, তারপর তুমি মনে হয় যে স্প্লিটিং করছিলে, যে স্প্লিটিং, এটা যে এই এই জায়গায় স্প্লিটিং হচ্ছে। আচ্ছা, তারপরে এই 0 বরাবর যদি যাও, তাহলে এখানে এই পয়েন্টে হচ্ছে গামা পয়েন্টে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম। আর এল বরাবর যদি যাও, এটা হচ্ছে এল পয়েন্টের কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম। আবার যদি এক্স বরাবর যাও, তাহলে এক্স এর কন্ডাকশন ব্যান্ডের মিনিমামটা হচ্ছে এখানে। তাহলে আমি যদি ছবি দিয়ে দেখাই, এই 3 মিনিমাম, এখানে একটা মিনিমাম, এখানে একটা মিনিমাম, এখানে একটা মিনিমাম। এই মিনিমাম হলো গামার, এই মিনিমাম হলো এক্স এর, আর এই মিনিমাম হলো এল এর। এই তিনটা মিনিমামের মধ্যে কোনটা সবচেয়ে কম বলো? গামারটা। তো গামাতে কে হলো 0, কাজে ট্রানজিশনটা যখন হবে তখন কে ইজ ইকুয়াল টু 0তেই কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে পড়বে। তো তখন এই ট্রানজিশনটাকে ডাইরেক্ট ট্রানজিশন বলবো। আর যখন অন্য ট্রানজিশন হয়, যদি এই গ্রাফটা অন্য কোনো ম্যাটেরিয়ালের, এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের গ্রাফ, এটা যদি অন্য কোনো ম্যাটেরিয়ালের হতো তাহলে হয়তো দেখা যেত যে মিনিমামটা এখানে আছে। তখন কিন্তু কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে পড়ার সময় মাঝখানে একটা এই যে ট্র্যাপিং লেভেল বা ডিফেক্ট লেভেল হয়ে তারপর ট্রানজিশনটা হতো। এটা তোমাদের ওই ভদ্রলোকের ভিডিওতে বলা আছে। তো তখন ওই ট্রানজিশনটা হতো ইনডাইরেক্ট, কিন্তু গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে ট্রানজিশনটা হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার গামার ক্ষেত্রে যে দুইটা আর কি পিক আছে মানে ভ্যালেন্স ব্যান্ডে, স্যার এটা কি স্প্লিটিং এর কারণে? হ্যাঁ, এখানে তোমরা পড়ছিলে না যে হেভি হোল ব্যান্ড, লাইট হোল ব্যান্ড, জি স্যার। ওইগুলো আর কি, ওই তিনটা জিনিস ছিল, যে ওই তিনটা। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে আমাদের আর কোনো ম্যাটেরিয়ালের ছবি কেরা দিছে? দেয় না এখানে।
যেটা কার না, এটা তো ফোনন এনার্জি, এটা হচ্ছে সিলিকন জার্মেনিয়াম। আচ্ছা, এটা এখন আমরা যাচ্ছি না, এগুলা আমাদের দরকার হলে যাব, মানে আগে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ঢোকার পরে এগুলোতে আমরা যাব, দরকার হলে যাবো আর কি। আচ্ছা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের তো মূল জিনিস এগুলো তো রিভিউ না, এগুলো নতুন করে দেখবো, কাজে এটা একটু পরে যাবো দরকার হলে। এই যে ক্যারিয়ার ট্রান্সপোর্ট, এটা তোমাদের মানে রিভিউ করছি কারণ তোমরা এটা জানো। ক্যারিয়ার ট্রান্সপোর্ট মেকানিজম, ক্যারিয়ার মানে কি, হইলে ইলেকট্রন এবং হোল। আমরা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করছি, তো দ্যাটস ওয়াই এই দুজনই ক্যারেক্টার, দুজনই চার্জ, ইলেকট্রন এবং হোল। ওইটাই ক্যারিয়ার, ওইটাই চার্জ ক্যারিয়ার, ওইটাই বহন। তো সেই চার্জ ক্যারিয়ারের ট্রান্সপোর্টের মেকানিজম, এটা থিওরির বইয়ের 2.7 এ আছি আমরা, একটু নোট ডাউন করতে পারো। তো ট্রান্সপোর্ট মেকানিজম তোমাদের সেই পূর্ব পরিচিত জিনিস, একটা হচ্ছে ড্রিফট, আর একটা হলো ডিফিউশন। কি কি ঘটনা ঘটে তোমরা এসএসডি তে পড়ছিলা, মনে করে দেখতে পারো। ড্রিফট থাকে, ডিফিউশন থাকে, তারপর আমি সংক্ষেপে লিখি, জি দিয়ে লিখলাম, জেনারেশন হয়, ক্যারিয়ার জেনারেশন। তারপর ক্যারিয়ার রিকম্বিনেশন হয়। হুম, এই উপরে যদি কন্ডাকশন ব্যান্ড থাকে আর নিচে যদি ভ্যালেন্স ব্যান্ড থাকে, তাহলে এখান থেকে এনার্জাইজড ক্যারেক্টার উপরে উঠে যাওয়ার ফলে ক্যারিয়ার জেনারেশন হবে। আবার উপর থেকে একটা ক্যারিয়ার নিচে পড়ে গেলে ক্যারিয়ার রিকম্বিনেশন হবে। তো ট্রান্সপোর্ট মেকানিজমে হচ্ছে এগুলাই। তো এখন দেখি আমাদের এই হায়ার লেভেলের বইতে তোমাদের কিভাবে বলছে। তো বলছে যে আচ্ছা, ওই যে স্ক্যাটারিং মেকানিজম, তো একটু আগে যেটা বললো সেই স্ক্যাটারিং মেকানিজম নিয়ে আমরা ডিটেলসে ঢুকি নাই। তোমরা অবশ্য ম্যাটেরিয়ালসে কিছু পড়ছিলাম মানে স্ক্যাটারিং এ, ম্যাথিয়াসন্স পড়ছিলাম। যাই হোক, ওটা তো মেটালের ছিল। তো ওগুলাই আমরা আবার ডিসকাস করতে পারি, সময় অনুযায়ী করবো, কিন্তু আমাদের মূল জিনিস আগে যেতে হবে। আচ্ছা, তো স্ক্যাটারিং মেকানিজমের ফলে মানে যে ল্যাটিসে যে অ্যাটম গুলা থাকে, এই অ্যাটম গুলা তো ভাইব্রেট করে। ভাইব্রেট করার ফলে তোমার চার্জ ক্যারিয়ারটা যদি এদিক দিয়ে আসতে থাকে, এখন সে এখান থেকে একটা উপর দিকে ধাক্কা খেতে পারে, অথবা বাম দিকে ধাক্কা খেতে পারে, অথবা ডান দিকে ধাক্কা খেতে পারে। ধাক্কা পেলে ক্যারিয়ারটা এই লাইন বরাবর আর যাবে না, হয় ওইদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, অথবা এইদিকে চলে যাবে। আর যদি এই ল্যাটিস অ্যাটমটা এই জায়গায় না থাকতো, তাইলে সে হয়তো স্ট্রেট এভাবে চলে যেত। তো এটি তো স্ক্যাটারিং, মানে ল্যাটিসে অ্যাটম দ্বারা চার্জের মূল প্রবাহটা ব্যাহত হচ্ছে এবং সে ডিরেকশন চেঞ্জ করতেছে। দ্যাট ইজ হোয়াট স্ক্যাটারিং ইজ, অফ দ্য স্ক্যাটারিং অফ চার্জ ক্যারিয়ার ইজ, স্ক্যাটারিং অফ চার্জ ক্যারিয়ার্স, দ্য ট্রান্সপোর্ট অফ দ্য ক্যারিয়ার্স। তাহলে আমরা জেনারেশন যেমন আছে, রিকম্বিনেশন যেমন আছে, বায়োমের ছবিতে দেখালাম। ড্রিফটটা জানো তোমরা, কি হয়, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ টার্মিনালের দিকে ইলেকট্রন অ্যাট্রাক্টেড হবে, ওই দিকে যাওয়া শুরু করবে, আর নেগেটিভ টার্মিনালের দিকে হোল যাওয়া শুরু করবে। তো দ্যাট ইজ হোয়াট ড্রিফট ইজ, ফিল্ডের কারণে মুভমেন্ট। আর ডিফিউশন হচ্ছে কোন জায়গায় বেশি ক্যারিয়ার থাকলে অন্য জায়গায় কম থাকলে বেশি থেকে কমে ক্যারিয়ার যেতে থাকবে, এটাকে বলা হয় ডিফিউশন। তাহলে জেনারেশন যেমন হতে থাকে, রিকম্বিনেশন যেমন হতে থাকে, ড্রিফট হতে থাকে, ডিফিউশন হতে থাকে, আরেকটা জিনিস হতে থাকবে যে এটা হচ্ছে ল্যাটিসের অ্যাটম দ্বারা তার স্ক্যাটারিং, ল্যাটিস ভাইব্রেটিং ল্যাটিসের অ্যাটম দ্বারা তার মুভমেন্ট ডিরেকশন চেঞ্জ হয়। ড্রিফটের কারণে সে এক ফিল্ডের দিকে যাচ্ছে, ডিফিউশনের কারণে সে কম কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, জেনারেশনের কারণে সে এনার্জি গেইন করতেছে, রিকম্বিনেশনের কারণে সে এনার্জি ছেড়ে দিচ্ছে, আর স্ক্যাটারিং এর কারণে সে তার এনার্জিটা ল্যাটিসকে মানে ল্যাটিসের এনার্জি, ল্যাটিসের যে অ্যাটমের এনার্জিটা সে নিয়ে নিচ্ছে, কারণ ল্যাটিসের অ্যাটমটা ভাইব্রেট করতেছে। ল্যাটিসের অ্যাটমটা ভাইব্রেট করলে সেই ওটার পার্টিকেল ফর্মটা হচ্ছে ফোনন। হ্যাঁ, আর তো সেই ফোনন থেকে সে এনার্জি নিয়ে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো দ্যাট ইজ হোয়াট স্ক্যাটারিং একটা। আর ওই যে উপর থেকে নিচে পড়ছে, উপর থেকে নিচে পড়লে সে এক্সট্রা এনার্জিটা দুইটা ফর্মে দিতে পারে, বলা হয়েছিল সে ল্যাটিসকে দিয়ে দিতে পারে। ল্যাটিসকে দিয়ে দিলে তখন আবার ল্যাটিসের অ্যাটম গুলো ভাইব্রেশন শুরু করবে, এটা হইতে পারে। আর যদি ডাইরেক্ট হয় তখন সেটাকে লাইট ফর্মে দিবে, তো তখন ওটাকে ফোটন হিসেবে পাবো। তাহলে চার্জ ক্যারিয়ার যদিও আমাদের ইলেকট্রন এবং হোল, কিন্তু তার ইফেক্টে ক্রিস্টাল সিস্টেমের মধ্যে কি কি ঘটতে পারে, এরকম ফোটন জেনারেশন হতে পারে, লাইট তৈরি হতে পারে। এবং আমরা এই ফর্মে এই লাইট তৈরি হওয়ার টেকনিকটা ইউজ করি কিন্তু আমরা
লাইট এমিটিং ডায়োড টায়োড যে সমস্ত ফর্মে আছে এর কাজ চলে যাচ্ছে, এবং কম্পাউন্ড সেমিকন্ডাক্টর দিয়ে এগুলো হয়তো করতে পারি। আর ফোননটা হচ্ছে এইটা যখন ইনডাইরেক্ট ফর্মে হয়, মাঝখানে কোনো ইয়ার মধ্যে পড়ে, তখন সে তার এক্সট্রা এনার্জি, সে উপর থেকে নিচে পড়ছে, তার মানে নিচে পড়ার পরে সে তো এনার্জি কমে গেল, এই যে এনার্জি, যতটুকু এনার্জি কমলো সেটা কাকে দিল? সে দিল ল্যাটিসের অ্যাটমকে। অ্যাটম তখন এটা পেয়ে, ওই এনার্জি পেয়ে সে লাফালাফি ভাইব্রেশন শুরু করবে। এটা একটা মেকানিজম। আর ওই ভাইব্রেশনের ফলে অন্য একটা চার্জ ক্যারিয়ার ধরো আসতেছে, সে তখন ওই চার্জ ক্যারিয়ারটা ওই ভাইব্রেশন দ্বারা তার ডিরেকশন চেঞ্জ হবে। তো দ্যাট ইজ হোয়াট স্ক্যাটারিং ইজ। ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো টার্ম আসতেছে ক্যারিয়ার ট্রান্সপোর্টের সাথে। একটা হচ্ছে ড্রিফট, একটা ডিফিউশন, তোমাদের পুরনো জিনিস জেনারেশন, রিকম্বিনেশন। স্ক্যাটারিংটা একটু বললাম, তোমরা আগে মেটেরিয়ালে পড়ছো, এখানে ইলেকট্রনের সাথে হোল যুক্ত হয়েছে। আর এই স্ক্যাটারিং এর ফলে তোমার এই যে ফোনন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, বা ওই রিকম্বিনেশনের ফলে ফোনন তৈরি হতে পারে, রিকম্বিনেশনের ফলে ফোটনও তৈরি হতে পারে। এই মেকানিজমটা হতে পারে। তাহলে আর চার্জ পার্টিকেলের কনসেপ্ট থেকে ইলেকট্রন এবং হোল ছিল, আর তার সাথে অন্য দুইটা পার্টিকেল আসতেছে, ফোটন এবং ফোনন। ঠিক আছে? এই ক্যারিয়ার ট্রান্সপোর্টের যে ফুল মেকানিজম পুরো সিস্টেমের মধ্যে যা ঘটে, তার ফলে এই টার্ম গুলা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তাহলে আজকে 2 নম্বর টপিক ক্যারিয়ার ট্রান্সপোর্টের কনসেপ্টটা এবং তার সাথে রিলেটেড আমি যে কটা টার্ম বললাম একটু নোট ডাউন করে রাখো। ড্রিফট, ডিফিউশন, জেনারেশন, রিকম্বিনেশন, স্ক্যাটারিং, আর তার সাথে রিলেটেড পার্টিকেল গুলো হচ্ছে ইলেকট্রন এবং হোল, এবং আউটপুট হিসেবে তোমার ফোননও আসতে পারে, ফোটনও আসতে পারে। ঠিক আছে? এইটা বললাম, যেহেতু আমার দ্বিতীয় টার্গেট ছিল আছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট বলা। এই জিনিসগুলো তোমার কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের মধ্যে চলতে থাকে, কারণ এরা যে ডিটেলসে গেছে ওইগুলোতে আমরা যাবো না। মেজরিটি ক্যারিয়ার ট্রান্সপোর্ট, মেজরিটি মাইনরিটি তোমরা পড়ছো, যে পি টাইপ যদি হয় ডোপিং, তখন মেজরিটি হচ্ছে তোমার অ্যাকসেপ্টর, তখন মেজরিটি হচ্ছে হোল। আর যখন এন টাইপ হবে তখন হচ্ছে মেজরিটি ইলেকট্রন আর কি। তো এখানে স্ক্যাটারিং নিয়ে ডিটেলসে গেছে, ওটা আমাদের এই মুহূর্তে যাওয়ার টার্গেট নাই। আর ওই ভদ্রলোক কিন্তু সেদিন তোমাকে ভ্যালি বলে একটা টার্ম ইউজ করছিল, কন্ডাকশন ব্যান্ডের ভ্যালি। তো আমরা যদি উনার ভিডিওটাতে আবার যাই, তাহলে এই যে এখানে যেহেতু ভ্যালি শব্দটা আসছে, স্ক্যাটারিংও আছে, আমার মনে হয় এই মুহূর্তে একটু রেলিভেন্ট ওনার ভিডিওটাতে যাওয়া। যতটুকু পারি আজকে যাই, নাহলে নেক্সট ক্লাসে আবার যাব। ওনার ভিডিওটা কোনটা ছিল? এইটা মনে হয়। এটা তো আমরা 19 না কত মিনিট পর্যন্ত জানি দেখছিলাম। তোমাদের তো মানে শেয়ার করতে হবে, আবার স্টপ শেয়ার করি, তারপরে বলে শেয়ার স্ক্রিনে আবার যাই, তারপর আমরা বলবো শেয়ার সাউন্ড, অপটিমাইজ ভিডিও, শেয়ারে গেলাম এখন। আমার মনে হয় 19 মিনিট পর্যন্ত বোধহয় গেছিলাম নাকি জানি, সেই জায়গায় আমি The দিলাম। other thing that you have to see here is, as far as band gap is concerned, you will be happy about this. As far as mobility is concerned, you will not be happy. Take a look at, I have just put the summary here. The band gap is higher than that of silicon for all these materials. In fact, when you form with compounds with higher element, it not only will turn out to be indirect, okay, the atomic number is higher, it turns out to be also higher band gap. It so turns out. Let us not get into the physics of that. Because, so mobility is smaller. This is the diagram which I put last time. It's also, but now what I have done is I just added few things into this. The whole lot of compounds I put there. What we are now taking a look at is, in this particular previous slide was 2,6 compounds. See what are those. See this blue line. 2,6 মানে যে পিরিয়ডিক টেবিলের সেকেন্ড কলাম 6th কলাম মিলে যেটা is telling you a line which divides between, on the right hand side, all the materials on the right hand side have got band gap higher than that of silicon, and
To the left hand side, all these materials have got band gap less than silicon. And তার মানে এই যে লাইনটা টানছে, লাইনের ডান দিকে যে কটা ম্যাটেরিয়াল বলছে সবগুলো কম্পাউন্ড, কিন্তু তাদের ব্যান্ড গ্যাপটা সিলিকনের চেয়ে বেশি, আর বাম সাইডের গুলো হচ্ছে সিলিকনের চেয়ে কম। তো ওনারা ডট গুলো দিয়ে বুঝেছে যে ডান দিকের গুলো সব ডাইরেক্ট সেমিকন্ডাক্টর আর বাম দিকের গুলো ইনডাইরেক্ট। the red line, all those materials which have which are above this line have mobility higher than that of silicon. So, we would like to take a look at high mobility materials, and also at the same time we would like to take a look at materials whose band gap is higher than that. So, let us see this particular 2,6 materials, are they any good for microelectronics, are they any good for high speed devices or devices at all, just microelectronic devices. See cadmium telluride, cadmium telluride is আর এই তোমার যেখানে যে মোবিলিটি উনি আসতেছে, আজকে যে ক্যারিয়ার ট্রান্সপোর্ট বললাম তার মধ্যে মোবিলিটিটা রিলেটেড হচ্ছে ড্রিফটের সাথে, ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে চার্জ ক্যারিয়ারের যে মুভমেন্টটা যে প্রপোর্শনালি চেঞ্জ হয়, সেই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা হচ্ছে মোবিলিটি, ভেলোসিটি প্রপোর্শনাল টু মিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই মিউটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড, এবং ইলেকট্রনেরটা হচ্ছে মিউ এন, হোলেরটা হচ্ছে মিউ পি। their wider band gap larger than that of silicon, mobility lower than that of silicon. Cadmium sulfide, band gap larger than that of silicon, it is about 2.5 electron volt, and mobility much smaller. Electron mobility we are talking of, it is just about 300 or 350. Zinc telluride, band gap about 2.3, the pointer shows there, and the mobility is something like 300, 350, which is much smaller than that of silicon. You don't like to take a look at those materials whose mobility is much smaller than that of silicon, though the band gap is very good. And you can say, I'm just তাহলে going একটা ব্যালেন্স দরকার আর কি, মোবিলিটি কমে যাচ্ছে কিন্তু ব্যান্ড গ্যাপ এদের বেশি। one by one so that you get a complete feel for the thing. Zinc selenide again, 2.8 electron volts band gap. Mobility very poor, something like 300. Zinc sulfide, you are worried about only band gap, fantastic, something like 3.8 or so. Mobility you can see it's way down, something like about 150 centimeters square per volt second, no good. So, none of these materials will be suitable for microelectronics, in spite of the fact that band gap is higher. But the interesting part of that is they are all direct band gap materials. The moment you say it is a direct band gap semiconductor, it will be useful for optical applications. ঠিক আছে, এটা বুঝতে পারছো? যেগুলো ডাইরেক্ট সেগুলো যখন উপর থেকে নিচে পড়ে ইলেকট্রন তখন কিন্তু লাইট এমিট করে। তো কাজে ওই ডাইরেক্ট ম্যাটেরিয়াল গুলা যদিও তাদের দেখা যাচ্ছে কম, মোবিলিটি কম সিলিকনের তুলনায় ওইদিকে, কিন্তু তারা যেহেতু লাইট এমিট করতে পারে কাজে তারা অপটিক্যালি ইউজ হতে পারে। তো আমার মনে হয় আজকে এখানেই শেষ করি, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে রিভিউ আর টু কন্টিনিউ হবে, এবং আমরা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, হেটেরো জাংশন এগুলোর কনসেপ্ট গুলো নিয়ে ডিসকাস করব। প্লাস আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমার এই যে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলো অ্যাপ্লিকেশনস গুলো, আজকে যেমন ওনার ভিডিওতে একটু হালকা দেখলাম যে অপটিক্যালে ইউজ হয়, মাইক্রোওয়েভে কোনটা ইউজ হয়। তো এই জিনিসগুলো নিয়ে ডিটেইলস ডিসকাশন তোমরা এমনি ব্রেনানের বই, থিওরির বই তো দেখতে পারো। তো আমি ওই বইগুলো থেকে ডিসকাশনে যাব, এদের কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়, এটা একটা পয়েন্ট থাকবে। আর একটা পয়েন্ট থাকবে হচ্ছে তোমার একটু আগে যেটা বললাম সেই জিনিসটা আর কি। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, ক্লাসকে শেষ করলাম। স্যার বলো বলো, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ক্রনিক মডেলটা নিয়ে স্যার একটু যদি ব্যাপারটা জানেন। হ্যাঁ 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 বলো। স্যার একটু স্ক্রিনটা শেয়ার করলে স্যার ভালো হয় স্যার কাছে। এখন তো ক্লাস শেষ হয়ে গেছে না স্যার? আপনার কি ক্লাস আছে এরপরে? আমার ক্লাস নাই, আমি তো তুমি থাকলে করতে পারি তোমার। জি স্যার, আমারও ক্লাস নেই স্যার। আচ্ছা তাহলে করো, ঠিক আছে। এই যে নিউম্যানের এটা, হ্যাঁ কোন জায়গায় সমস্যা হলো এটা? স্ক্রিনটা শেয়ার করা হয়নি। এইটার কথা বলছো? স্যার স্ক্রিনটা শেয়ার করা হয়নি মনে হয়, আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি, আচ্ছা আচ্ছা সরি। বলো।
স্যার আরেকটু পিছনে আর কি, এখানে একদম শুরুর দিকে ক্রনিক শুরু প্রিমারি মডেল। বুঝতে পারছি বুঝতে পারছি। একদম যখন শর্ডিঞ্জার ইকুয়েশনে ঢুকলা, জি স্যার, ওই পটেনশিয়ালের ওই গ্রাফটা স্যার ওইটা। হ্যাঁ এইটা পিরিয়ডিক পটেনশিয়াল। না স্যার, এটার আগে হ্যাঁ আগে এই দুইটা। হ্যাঁ স্যার, ফার্স্ট এরটা স্যার, হ্যাঁ। ফার্স্ট এটাতে স্যার এই যে অ্যাটম গুলো স্যার যে একসাথে সে ওভারল্যাপ করছে পটেনশিয়াল গুলো স্যার, এখানে স্যার যে দুইটা ওভারল্যাপের মাঝখানে স্যার ম্যাক্সিমাম হয়ে গেছে পটেনশিয়ালটা, তাই না? না না, আমি বলি তোমাকে, আমার ছবি দিয়ে বলি। তোমার এটা মনে করো একটা ল্যাটিস অ্যাটম আছে, এটা একটা অ্যাটম আছে, ঠিক আছে? এটা মনে করো অনেক দূরে আছে, মানে সলিড স্টেটের মতন না, একটু দূরে দূরে আছে, কিন্তু সিলিকন। তাহলে তার যে পটেনশিয়ালটা, এই দুজনের পটেনশিয়ালটা এরকম হবে। এটা হচ্ছে তোমার 1s 2s2 3s2, উপরের গুলো হচ্ছে ভ্যালেন্স, এরকম থাকবে। কিন্তু যখন তারা এইরকম কাছে চলে আসবে, তখন নর্মালি এই জিনিসটা হয় কি, এরকম হয়, এই এরকম হয় কথা। যদি তারা আইসোলেটেড থাকতো, তাহলে এর এই পয়েন্টটা হচ্ছে এইটা, ওর ওই পয়েন্টটা হচ্ছে এটা। এখানে তোমার প্রোটন আছে, এখানেও প্রোটন আছে, ঠিক আছে? কিন্তু যখন তারা দূরে আছে, তখন এর প্রোটন কিন্তু ওর প্রোটনকে বিকর্ষণ করছে না, আবার এর ইলেকট্রনও ওর প্রোটন বা ইলেকট্রনের সাথে কোনো রকম ইন্টারাকশনে নাই। কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসছে এবং একটা বন্ড ফর্মেশন হয়েছে, তখন এর প্রোটনের সাথে ওর প্রোটনের, বা এর প্রোটনের সাথে ওর ইলেকট্রনের, ওর প্রোটনের সাথে ওর ইলেকট্রনের, এর ইলেকট্রনের সাথে ইলেকট্রনের ইন্টারাকশন হবে। ইলেকট্রেশন ইন্টারাকশন হলে এর পটেনশিয়ালটা একটু ডাউন হয়ে যায়, এখানে যেখানে থাকার কথা সেখানে থাকবে না। এটাই বলা হয়েছে, মানে তোমার এই গ্রাফটা যদি আঁকো, তো এটা তো এখানে থাকার কথা, তাহলে এইখান দিয়ে তোমার হয়তো এটা এখানে ছিল, এদিক দিয়ে গেলে হয়তো এখানে ছিল, এখানে এইটার তুলনায় কম থাকবে পটেনশিয়াল। তাহলে স্যার এই যে এরকমই যদি হয়ে থাকে যে লোয়ার হয়ে গেল, তাহলে তো স্যার আবার ওখানে যে একটু পরে যে আবার মানে আগেরটার সাথে তৃতীয়টার সাথে ওভারল্যাপ করছে অ্যাটম 2 এর মাঝখানে। এখন এটা তো এরা সিম্পল ফর্মে 1 ডাইমেনশনাল দেখাইছে, কিন্তু আসলে তো জিনিসটা আসলে 3 ডাইমেনশনাল। তুমি যদি কমপ্লিকেট করতে চাও, অনেক কমপ্লিকেট হয়ে যাবে অ্যানালাইসিসটা। কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারাকশন হবে, এবং সলিড স্টেটে তোমরা তো গত সেমিস্টারে পড়ছো যে যখন ইন্টারাকশন হচ্ছে তোমাদের এই, আমি যদি স্ট্রিটম্যানের বইটা শেয়ার করি, তাহলে তোমরা এই জিনিসটা তো যাই, একটু দাঁড়াও, সলিড স্টেটটা করি। স্ট্রিট ম্যানেজার, স্ট্রিটম্যানের বইতে তোমার যাই, আসতেছে, ওয়েট করো। হ্যাঁ, হয়ে গেল স্ট্রিটম্যান। আমি কি নিম্যানে আবার গেলাম? না, স্ট্রিটম্যানে, স্ট্রিটম্যানে ক্রিস্টাল প্রপার্টিজ, গ্রোথ, এনার্জি ব্যান্ডস, এখানে মনে আছে। এই যে গ্রাফটা, এটা দেখানো হয়েছিল না, দেখতে পাচ্ছ? জি স্যার, এটা আগে দেখছো না স্ট্রিটম্যানের? জি স্যার, জি স্যার। এই গ্রাফটার মধ্যে কি থাকে? এইগুলো হচ্ছে 1s 2s। তাহলে অ্যাটম গুলো যখন অনেক দূরে আছে, তখন কি, যারা আইসোলেটেড অবস্থায় সবাই আছে, তাহলে তোমার কি এনার্জি ব্যান্ড গুলো খুব সুন্দর আছে। তাদেরকে যখন কাছে আনতেছো, এই কাছে আনাটা মানে এখানে জাস্ট দুইটা অ্যাটমকে ধরা হচ্ছে। তুমি চিন্তা করো, এখানে একটা অ্যাটম এবং এখানে একটা অ্যাটম, তো এই দুজন অ্যাটম যখন অনেক দূরে আছে, তখন এরকম যার যার এনার্জি ব্যান্ড আইসোলেটেড। এখন যদি তুমি কাছে আনতে থাকো, কাছে আনতে থাকলে, এবং এই 3s আর 3p কে যদি চিন্তা করো, 3s আর 3p তে তোমার এখানে এই যে এনার্জি স্টেটস, এখানে 2n স্টেটস থাকতেছে। তোমার টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে n পার ইউনিট ভলিউম, প্রত্যেকের দুইটা করে 2s স্টেটস আছে, 3s স্টেট আছে, কাজে সব মিলে 2n স্টেটস। আর উপরেও 2n স্টেটস আছে, সরি 2s 2p 2z, সরি px py pz বরাবর 6টা স্টেট থাকে প্রত্যেকটা অ্যাটমের। তো কাজে n সংখ্যক অ্যাটম থাকলে 6n স্টেটস থাকবে। তাহলে 6n স্টেটস থাকবে, কিন্তু আমাদের আসলে সিলিকনের তো আসলে দুইটা ইলেকট্রন, তো কাজে দুইটা করে ইলেকট্রন, 4টা করে খালি আছে, কাজে 2n ইলেকট্রন আছে। তো এখানে 2n ইলেকট্রন, এখানে 2n ইলেকট্রন, কাছাকাছি যেতে 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 এই জায়গায় আসলে এটা মিক্সিং হয়, এক জায়গায় মিক্সিং হয়ে এই 2n আর 6n মিলে 8n স্টেটস থাকে এবং 4n ইলেকট্রন থাকে। তারপর তোমার আরেকটু কাছাকাছি গেলে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড তৈরি হয়, এবং উপরে 0 ডিগ্রি কেলভিনে কিছুই থাকে না ইলেকট্রন, সমস্তগুলা নিচে থাকে। এখন তুমি যেটা জিজ্ঞেস করতেছো, এটা তো তোমার
এই দুইটা অ্যাটমের জন্য বলা হয়েছে, কিন্তু অ্যাটম গুলো তো আসলে সলিড স্টেটে কি হয়, এইদিকেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে। এবং আরেকটা কনসেপ্ট আছে যে ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন গুলোও কিন্তু ইন্টারেক্ট করে। তো ওয়েভ ফাংশন গুলো যখন ইন্টারেক্ট করছে, তখন যারা যদি দুইজনকে ধরতো তাহলে দুইজনের ওয়েভ ফাংশন ইন্টারেক্ট করতো, এবং তোমার দুইজনের ওই প্রোটন ইলেকট্রনের নিউক্লিয়াসের জন্য ওই মাঝখানে এনার্জি ব্যান্ডটা কমতো। কিন্তু এখন যদি বাকিরাও যদি চলে আসতে থাকে, তখন সবার ইফেক্টই তো ওখানে চলবে। তা এখন ক্রনিক পেনি মডেলে শুধুমাত্র একটা ডিমেনশন দেখানো হয়েছে, জি স্যার। মনে করো এই একটা ডিমেনশন এদিকে চলছে। তো এখন এখানে তোমার তৃতীয়টার কথা তুমি বলতেছো, তাই তো? মানে এই তিনজনের কথা একসাথে চিন্তা করতে বলতেছো নাকি, না এই তৃতীয় লোকটার কথা বলতেছো, কোনটার কথা বলতেছো? স্যার তিনটার ক্ষেত্রে স্যার, যদি তিনটা, কারণ ওখানে মাঝখানে দেখানো হয়েছিল যে মানে ফার্স্টেরটার সাথে থার্ডটারও ইন্টারাকশন হচ্ছিল। এই তিনজনেরটা দেখাচ্ছ, তাই তো? জি স্যার। এই তিনজনটা তোমার হচ্ছে ইন্টারেস্ট, তখন কি হবে তাই তো বলতে চাচ্ছ? স্যার আচ্ছা, তাহলে এরা তো কাছাকাছি, তাহলে এর পটেনশিয়াল গেল এরকম, এর পটেনশিয়াল গেল এরকম, ওর পটেনশিয়াল গেল এরকম, আর এর ডান সাইডটা এদিকে গেল, ঠিক আছে? এখন তৃতীয় ব্যক্তি যিনি আছেন, তারও তো এর বাম দিকে একটা আছে। তাহলে এই প্রথম দুইজনের জন্য যেখানে থাকার কথা তার তুলনায় নিচে নামবে, আর স্যার আবার দ্বিতীয় তৃতীয় জনের জন্য মাঝখানে যেখানে থাকার কথা তার থেকেও নিচে নামবে। তাহলে তো স্যার ইউনিফর্ম থাকলো না, তাহলে তো ক্রনিক পেনি মডেলে স্যার এটাকে ইউনিফর্ম ধরে নিচ্ছে। আমার প্রশ্নটা স্যার এই জায়গায় যে এটা তো তাহলে পটেনশিয়ালটা ইউনিফর্ম হলো না আর কি। আমি বুঝলাম না, ইউনিফর্ম বলতে তুমি কি বলতেছো আর ওনারা কি বলতেছে আর আমি কি বলতেছি, তিনটার মধ্যে মানে কনফিউশন তৈরি হয়েছে। নিম্যান কই, ইউনিফর্ম বলতে কোথায় ইউনিফর্ম বলো? যেমন স্যার যদি লেফট সাইড থেকে ধরি স্যার, ফার্স্ট অ্যাটমটা আর কি, এই যে ফার্স্ট অ্যাটমটার স্যার দুইটা পটেনশিয়ালের গ্রাফ আর কি, একটা লেফট দিকে আর একটা রাইট দিকে গেল। আবার সেকেন্ড অ্যাটমটা ফার্স্ট অ্যাটম খালি না, এটা ফার্স্ট অ্যাটমের বামেও আরো অ্যাটম আছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য একই জিনিস, এখানে যতগুলা সিরিয়ালে আছে প্রত্যেকের জন্য সেম। স্যার আমি বলতে চাচ্ছি স্যার সেকেন্ড অ্যাটেম্পটার ক্ষেত্রে ওখানে মানে ওই বরাবর আর কি, মাঝ বরাবর গেলে স্যার ওখানে দেখা গেল যে স্যার ফার্স্ট এডটার এবং থার্ড এডটাও স্যার ওখানে অ্যাড হচ্ছে আর কি। তাহলে তো স্যার ওখানে কোথায় ফার্স্ট এডটা থার্ড এডটা কোথায় অ্যাড হচ্ছে? স্যার এই যে সেকেন্ড অ্যাটেম্পটার ক্ষেত্রে এই যে বি ফিগারে, বি ফিগারে সেকেন্ড অ্যাটমের ক্ষেত্রে এই মাঝখানে না, মাঝখানে আমি ছবি অ্যানোটেটে চাই, এর জন্য তো এইটা, ওর জন্য এইটা, ঠিক আছে? হ্যাঁ, আর সেকেন্ডটা আর থার্ডটা, এটা হচ্ছে থার্ডটার বাম সাইডটা এটা। স্যার এটার সাথে এই যে ওভারল্যাপ করলো যে স্যার, হ্যাঁ এটা ওভারল্যাপ করলো। তাহলে এই ফার্স্টের আমি যদি আবার মুছে দেই, তাহলে ফার্স্টের সাথে থার্ড কিভাবে মিললো, কোন জায়গায় মিলছে? স্যার ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ এই জায়গায়, এই যে স্যার এই জায়গায়। এটা নিয়ে আমাদের এত চিন্তা করতে হবে না, এটা আসলে ওইভাবে পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকতেছে না। না স্যার তাহলে তো যদি ওভারল্যাপ করে তাহলে তো ফার্স্ট এটার ক্ষেত্রে যদি পটেনশিয়ালটা লোয়ার হয় এই জায়গাতে, তাহলে তো স্যার এখানেও লোয়ার হওয়ার কথা। না, এত ডিটেলস ভাবে ওনারা করেন না, ওনারা সিম্পল ভাবে ডিসকাশনটা করছেন যাতে মানে শুধুমাত্র এই ডিসকাশনটাই পয়েন্টে আসে, যে এর সাথে ওর, ওর সাথে ওর, ওর সাথে ওর, এভাবে সিরিয়ালি গেছে। এবং তাহলে কি স্যার এখানকার ক্রসওভার আর এখানকার ক্রসওভার, এই দুইটা নিয়ে তোমার চিন্তা, এই ক্রসওভারটা ধরছে ওটা কি ধরছে না কেন, ওইটার ইফেক্টে তো এখানে তো আলটিমেটলি তো এই জায়গাটা কিছু থাকছে না। এখানে তো তোমার সিলিকন অ্যাটম প্রোটন আছে এখানে, তাই না? আর এখানেও প্রোটন আছে, আর এই মাঝখানে জায়গাটা কিন্তু প্রোটন নাই, এটা হচ্ছে ইলেকট্রনের বিচরণ ভূমি, ইলেকট্রন ক্লাউড যেখানে থাকতেছে। তো প্রোটন যেখানে থাকতেছে সেখানে তো প্রোটনের ইফেক্টটা অনেক স্ট্রং, তাই না? সেখানে তো তোমার ইলেকট্রন বের করে আনা ওই জায়গা প্রোটনের কাছ ওই জায়গাটা থেকে ডিফিকাল্ট না। তোমার এই যে জিনিসটা আসলে কি মিন করে, এই জিনিসটা মিন করে তোমার যে এখানে যে ছবিটা আঁকো, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এটা হলো তোমার নিউক্লিয়াস, এটা হলো 1s। তাহলে আমার ছবিটা ইয়ে হচ্ছে 1s টা হচ্ছে তোমার এখান দিয়ে এই যে অরবিটিং ইলেকট্রনটা, তারপর 2s পরের অরবিটিং ইলেকট্রনটা, ঠিক আছে না? তাহলে তুমি এই জায়গাতে কি আছে, এই জায়গাতে তোমার নিউক্লিয়াসটা আছে এখানে, তাই না? আর ইলেকট্রন গুলা তুমি মাঝের যে ইলেকট্রন গুলো চিন্তা করছো সেগুলো তো এই জায়গাগুলোতে, এদেরকে নিয়ে তোমার চিন্তা, এরাই বের হবে, এরাই মুভমেন্ট করবে, কন্ডাকশন হবে। বুঝা যাচ্ছে? তুমি যে জায়গাটা নিয়ে চিন্তা করছো সেটা হচ্ছে সিলিকনের জায়গা, প্রোটনের জায়গা, বুঝতে পারছো? তাহলে স্যার এখানে ইন্টারঅ্যাকশনটা মানে হইলেও স্যার অনেক কম হবে, মানে নেগলিজিবল আর কি। ওটা অ্যানালাইসিস করে দেখতে হবে কি হবে না, কিন্তু প্রোটনের প্রভাব অনেক বেশি থাকবে ওখানে।
স্যার মানে থার্ড পিকচারটাতে স্যার সি গ্রাফটাতে স্যার এখানে স্যার মানে আমরা একটা নরমালাইজড স্যার গ্রাফ পেলাম আর কি, যে মানে এই যে পটেনশিয়ালটা ছোট কমাই দিয়ে জি স্যার। করছে, তাহলে কিন্তু এখানে স্যার এখানে জিরো রাখছে আর কি। হ্যাঁ, কিন্তু এরপরে স্যার আমরা এরপরে নিচে আরেকটা গ্রাফে ওইটাতে মানে ওইটার রিভার্স সাথে করে দিল আর কি। ওইটা উল্টা করছে আর কি। এটা পটেনশিয়াল এখানে তো তোমার জিরো ছিল, তো এটা তোমার হচ্ছে এই জিরো পটেনশিয়ালের রেসপেক্টে কতটুকু ইয়াতে আছে, মানে কতটুকু ব্যারিয়ার তোমার ক্রস করতে হবে, তো এটাকে উল্টা ভাবে চিন্তা করে গ্রাফটা আঁকছে আর কি। স্যার আমি ওইটা বলছি না স্যার, আমি জানতে চাচ্ছি যে স্যার এটার ক্ষেত্রে যেমন আমরা স্যার একটু পটেনশিয়ালটা ইউনিফর্ম ধরছে, কিন্তু স্যার এটার গ্রাফটা একরকম আর এটার গ্রাফটা আরেক রকম, মানে এটা তো একদম স্কোয়ার ওয়েভ আর ওইটা কিন্তু হ্যাঁ, স্কোয়ার ওয়েভ। এখানেই তো ওনার অ্যাপ্রক্সিমেশনটা, এখানেই তো তিনি মডেলটা করছেন। আর এটা তো অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা সেটা, ওনাকে তো একটা মানে জিনিসটাকে একটা ইকুয়েশন ফর্মে আনার জন্য কোনো একটা জায়গায় ওনাকে কাজ শুরু করতে হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা। সেখানে তুমি উনি এটাকে স্কোয়ার ওয়েভের মতো করে করছেন ওনারা টনিক। তাহলে কি স্যার এই যে অ্যাপ্রক্সিমেশন ধরা হয়েছে স্যার, এটার ক্ষেত্রে কি স্যার ইকুয়েশনটা আমরা যেটা পেলাম আর কি এটা সলভ করার পরে স্যার, তাহলে কি স্যার ওটা অরিজিনাল রেজাল্টের সাথে কি না, রকম মানে অরিজিনালের সাথে তো নিশ্চয়ই রিয়ালিটির সাথে কিছু ডিফারেন্স হবে, কিন্তু একটা আমরা ধারণা পেতে পারি। ঠিক আছে, একটা অ্যাপ্রক্সিমেশন ধরে যদি কোনো একটা মডেল ধরে আগাই, তখন আমরা একটা জিনিসের খুব কাছাকাছি থাকবো, তার থেকে ডেভিয়েশন হবে, এক প্র্যাকটিক্যাল ফিল্ডে ডেভিয়েশন হবে, কারণ এখানে এই জায়গাতে একদম স্কোয়ার ওয়েভ বানাই দিছে, ওটা তার স্কোয়ার ওয়েভ না, তাই না? ওটা তো একটু একটা কার্ভ নেচার আছে। এখানে হচ্ছে মডেলিংটার প্রয়োজনীয়তা উনি করছেন। এখন উনি করছে, আমরা এই মডেল দিয়ে জিনিসগুলা এক্সপ্লেন করতে পারি সুন্দর, কন্ডাকশন ব্যান্ডটা কোথায় থাকবে, তারপর রেসিপ্রোকাল ল্যাটিসের সাথে রেসপেক্টে কি হবে, এজন্য আমরা জিনিসটা টাচ করতেছি আর কি। এই ঠিক আছে স্যার এটা তো স্যার সিঙ্গেল লেয়ার অফ ইলেকট্রন মানে অ্যাটমস এর ক্ষেত্রে ধরা হয়েছে। 3 ডাইমেনশনাল হলে অনেক কিছু জটিল হবে, এবং সেগুলোর অ্যানালাইসিস দেখি যদি সামনে সুযোগ হয় দেখা যাবে আর কি। স্যার সেই ক্ষেত্রেও কি স্যার এরকম কোনো মডেল আছে যে ক্রনিক পেড মডেলের মতো আর কি 3 আছে, ডাইমেনশনাল? অনেক রকম মডেল, অনেক রকম অ্যানালাইসিস, অনেক জটিল, এটা একটু হায়ার লেভেলের জিনিস। কিন্তু আমাদেরকে তো এখন মানে এই মুহূর্তে এই সাবজেক্টের টার্গেট হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর নিয়ে আগানো, হেটেরো জাংশন নিয়ে আগানো। না স্যার, আমরা তো আলটিমেটলি স্যার ক্রিস্টালের উপরেই কাজগুলো করবো আর কি। তো ক্রিস্টাল তো স্যার 3 ডাইমেনশন, তো সেই ক্ষেত্রে স্যার তো জিনিসগুলো স্যার সেটা আর কি একদিনে হবে না, সেটা তোমাকে আস্তে আস্তে নলেজ গুলা হচ্ছে ভিতরে তোমার ঢুকবে। প্রথমে তুমি এই যে অ্যাপ্রক্সিমেশন দিয়ে ফার্স্টে শিখলা, তারপর একটু ভিতরে যাবা, তারপর 1 ডাইমেনশনাল দেখলা, তারপর 3 ডাইমেনশনাল কি হয় সেটা যেতে হবে আরো পরে। তো সেগুলোর মডেল অবশ্যই আছে। এখন তুমি তো ধরো কেএফসি তে গিয়ে একদম তৈরি খাবার খাচ্ছ, সেটা একটা সিস্টেম, আবার বাসায় রান্না খাচ্ছ। তো এখন তুমি যদি বাসায় রান্নাটা সিস্টেম ঠিক মতো জানো, তাহলে তোমার বেসিকটা ক্লিয়ার হয় বেশি। আর তুমি যদি ডাইরেক্ট মডেলে চলে যাও, তাহলে কিন্তু তোমার ভিতরে জিনিসগুলো আর জানা হলো না। কেএফসি তে কিভাবে রান্না হচ্ছে সেটা তুমি কিভাবে ওই জিনিসটা বুঝতে পারতেছো না। তোমাকে আমি আমার সিস্টেম হচ্ছে ধাপে ধাপে যাওয়া, তো সেই জন্য আমি তোমাকে আগে এইটা দেখাবো, তারপরে আস্তে আস্তে যাবো। একদিনে সব হবে না, বুঝা গেছে? ঠিক আছে, তুমি শিওর? তাহলে শেষ করবো। ঠিক আছে।